যুক্তি তর্কের আলোকে না জানা ব্যক্তিকে এবং জ্ঞানী ব্যক্তিকে কিন্তু আপনি বোঝাতে পারবেন, যেমনটা আমরা আলোচনা করছিলাম শুরুতে। কিন্তু অল্প জানা, একরক্ষা এবং চরমপন্থী এই ধরনের গোয়ারদের আপনি কিন্তু কখনোই কোনো কিছু বোঝাতে পারবেন না। যেমনটা শুরুতেও বলে এসেছিলাম যে কোনো ক্ষমতাবান যদি কম বিত্তশালী বা কম ক্ষমতাবান কোন একরক্ষা মূর্খ গোয়ার চরমপন্থীকে বোঝানোর চেষ্টা করেন, তাতে লাভ কিন্তু বেশি কিছু হবে না। কারণ যতক্ষণ বোঝানো হয় ততক্ষণ তারা বোঝার বা মানার ভাব করবেন, এবং বোঝানোর পর্ব শেষ হওয়ার মাত্র তাদের একরক্ষী চরমপন্থা যে অবস্থান সেটা স্বরূপে তারা ফিরে আসবে। কেবল স্বরূপে তারা ফেরেন না, পরন্তু তারা যেটা করেন যে সময় নষ্ট করার জন্য প্রাজ্ঞজনকে তুলোধুলো করেন এবং জ্ঞানী মানুষকে বলেন যে আপনি তো আমার সময় নষ্ট করলেন। এই অল্প জানা ব্যক্তিরা নিজেকে জগতের শিক্ষক মনে করেন, এবং বাংলাদেশ হচ্ছে এমন একটি দেশ যে দেশে এই ধরনের শ্রেণী ও প্রকৃতির মানুষ এখন সহজলভ্য হয়ে দাঁড়িয়েছে। এই শ্রেণী যেটা করেন যে তারা নিজের তীর পরিমাণ ধারণা জ্ঞানের জোরে, তারা তীর পরিমাণ হয়তো একটা ধারণা রয়েছে, জ্ঞানের জোরে অর্থাৎ তাদের এই মূর্খতার জোরে তারা কি করে, তারা এই মহাসমুদ্রকে কুয়ো মনে করে, আকাশকে মনে নিজের ঘরের চাল। ভাবখানা এমন, চাইলে এক লাফে সমুদ্রে তিনি পার হতে পারেন, কিংবা হাত বাড়ালেই তিনি আকাশটাকে ধরে নিয়ে আসতে পারেন তার তর্জনীর মাধ্যমে অথবা তার হাতের মাধ্যমে। তারা গুণীজনকে সুযোগ পেলেই হেনস্থা করেন, এবং তাদের থেকে যত দূরত্ব রাখা যায় ততটাই কিন্তু আসলে মঙ্গল। এখানে যুক্তি তর্ক প্রসঙ্গে দুটো কথা বলে নেওয়া ভালো। যুক্তি তর্কের ক্ষেত্রে আপনি এসব লোকদের দেখবেন যে তারা কথার পিঠে কথা বলা কিংবা নিজের মর্জি মতো বক্তব্য উপস্থাপন করেই ক্ষান্ত হন না। তারা কি করেন, একটা অপরিপক্ক যুক্তি তৈরি করেন, এবং এই অপরিপক্ক যুক্তি এবং তর্ক বিতর্ক কিন্তু অবশেষে ঝগড়ায় পরিণত হয়। আর তারা যে যুক্তিগুলো দেন, এই যেটা বলছিলাম, এই যুক্তিগুলো আসলে এলোমেলো কিছু বাক্য উপস্থাপন করা এবং সেখানে কোনো শৃঙ্খলা থাকে না, অর্থাৎ যুক্তির শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হয় না তাদের বক্তব্যে, এবং সেই যুক্তি প্রকৃত যুক্তি না হয়ে দাঁড়ায় হচ্ছে গোজামিল, আর পুরো আলোচনায় তার সাথে একটা কূটতর্কে পর্যবসিত হয়। তাহলে আবার ফিরে আসে আগের কথা যে গোয়ার এবং একরক্ষা চরমপন্থী লোকের কাছে আপনি শিষ্টাচার আশা করতে পারেন না, কারণ এই শ্রেণীটি কারো কথা মনোযোগ দিয়ে শোনে না, অন্যের কথার মাঝখানে তার কথা বলা শুরু করে এবং জরুরি মনে করে, এবং তাদের কথা কেউ শুনছে কিনা সে বিষয়ে কিন্তু তারা ভ্রুক্ষেপ করেন না। তারা জোর করে সবসময় নিজের কথাটা শুনিয়ে দিতে চান, কিন্তু অন্যের এই বক্তব্যটি আসলে প্রয়োজন আছে কিনা বা শোনার দরকার আছে কিনা তারা এটা জানেন না, বুঝতে চান না। এমনকি কারো বিশেষ প্রয়োজনীয় মুহূর্তের কথা থামিয়েও তারা কথা বলতে চান, তাদের প্রগল্ভতা প্রমাণ করতে চান, এবং উপস্থিতজনকে শুনিয়ে এক ধরনের আত্মতৃপ্তির ঢেকুর তোলেন। এই শ্রেণীর কথায় না থাকে যুক্তি, না থাকে যুক্তির রেশ, কিন্তু গলা থাকে তাদের খুব বেশি চওড়া, যেটাকে শেখ সাদি বলেছেন এরকম যে যেমন সৌতুল হিমারি আসত, অর্থাৎ গাধার আওয়াজ সব সময় কিন্তু বেশি হয়। তাদের একার উচ্চস্বরের কাছে 10 জনের মৃদু স্বর ম্লান হয়ে যেতে পারে। তাই বলে একজন প্রাজ্ঞ ব্যক্তিকে এই মূর্খ শ্রেণী মূর বলে অবজ্ঞা করেন না। তার ধৈর্য সহ এই শ্রেণীর বক্তব্য শুনেন। যদি আপনি প্রাজ্ঞ হয়ে থাকেন তাহলে আপনি দেখবেন যে এই বক্তব্য যখন এই মূর্খরা দেয় তখন কিন্তু আপনি ধৈর্য সহ শুনবেন, মাঝখানে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করবেন না এবং পরামর্শ দিবেন না, বরং তাদের শেষে আপনি বেশ বলতে পারেন, যেটা জ্ঞানীরা করে থাকে। এই বেশ বলার মধ্যে আমি যেটা বলবো যে চরমপন্থা বক্তব্যকে স্বীকার করে নেওয়া ব্যাপার থাকে আপাতত তার কাছ থেকে নিবৃত্ত হওয়ার কৌশল, রক্ষা পাওয়ার কৌশল। কারণ প্রাজ্ঞজনের বক্তব্যে কোনো দেশ বিদ্বেষ বা বিরক্তি প্রকাশ করতে পারে না। ওই মুহূর্তে প্রাজ্ঞজনকে যেটা ভাবতে হয়, তার বক্তব্যের গ্রহণযোগ্যতা কিসের উপর নির্ভর করছে, সেটা কিভাবে তিনি বক্তব্য উপস্থাপন করছেন তার উপর। যে কথায় তার মনের অর্থাৎ ওই গোয়ার শ্রেণীর প্রকৃতির মনে ক্ষোভ বা বিদ্বেষ প্রকাশিত হয়, সে কথা লোকে জ্ঞানী হিসেবে বর্জন করাই শ্রেয়, এবং সেই প্রাজ্ঞজন সেই কথাটা এড়িয়ে চলবেন, সেটাই স্বাভাবিক। আবার ক্ষেত্র বিশেষে
প্রাজ্ঞজন হলে আপনি ভদ্রভাবে প্রতিবাদ করবেন, এবং এই প্রতিবাদের ভাষা কিন্তু প্রাজ্ঞজন হওয়ার পরে মাঝে মাঝে আক্রমণ হয়ে থাকে। তবে বিদ্বেষহীন বা ক্ষোভ মুক্ত শান্তভাবে দৃঢ় কণ্ঠে যুক্তি তুলে ধরাটাই প্রাজ্ঞজনের কাছে কাঙ্ক্ষিত। আপনি যদি জ্ঞানী হতে চান আপনি সেটা করবেন। তো বক্তব্যের মধ্যে আমরা এই যে কয়েকটি বিষয়ের উপর আমাদের নির্ভর করতে হয় সেগুলো কি আসলে, একটা হচ্ছে যে এই যে আমি শুরুতে যেটা বলে এসেছিলাম যে পরমতের প্রতি আমাদের সহিষ্ণুতা এবং শ্রদ্ধাবোধ দেখানো উচিত। প্রতিপক্ষ যত আক্রমণাত্মক যুক্তি দিক, জবাবে আপনি যদি প্রাজ্ঞজন হতে চান এবং জ্ঞানী হতে চান আপনি শান্ত থাকবেন, এবং বিতর্কের সময় পরস্পরের উদ্দেশ্যে অশালীন এবং অশব্দ উচ্চারণ করবেন না। সমাজের সুগত নির্বাসন যাওয়ার প্রধান কারণ আমরা যেটা বলতে চাই সম্ভবত এই যে পরমতের সহিষ্ণুতা এবং শ্রদ্ধাবোধ আমাদের মাঝে না থাকা। আমরা জানি যে ডেমোক্রেসি বা গণতন্ত্রের যেটা ধারা, যে আমি হয়তো একজনের বক্তব্য সমর্থন করব না বা বিরোধী অবস্থান নিব, কিন্তু তার এই আমার বিরোধী অবস্থানে গিয়ে তার যে বক্তব্য বিরোধীমূলক বক্তব্য সেই বক্তব্য ও মতামত প্রকাশ করার স্বাধীনতা তার জন্য নিশ্চিত করব। সমাজের এই পরমত সহিষ্ণুতা বা শ্রদ্ধাবোধটা আমাদের মাঝে প্রতিষ্ঠা করতে হবে, আমাদের সমাজে প্রতিষ্ঠা করতে হবে। গায়ে মানে না আপনি মোড়ল, সে যে গায়ের জোরে অন্যের কণ্ঠ রোধ করে হলে নিজের বক্তব্য সাড়ম্বরে প্রকাশ করার অপচেষ্টা বন্ধ করতে হবে। ব্যক্তি নিজে যত অশিষ্ট করুক, অন্যের কাছ থেকে কিন্তু আপনি দেখবেন যে শিষ্টাচার প্রত্যাশা করে। যে অযৌক্তিক ভাবে সব জায়গায় সমালোচনা করে, তার সমালোচনা যখন অযৌক্তিক ভাবে করা হয় দেখবেন সে হচ্ছে ক্ষিপ্ত হয়ে গেছে। তাহলে কি বোঝা যায় যে শেষ পর্যন্ত রুচিশীলতার জয়গান হয়। মানুষ রুচিবোধ সম্পন্ন মানুষ এবং ভদ্র আচরণকে গ্রহণ করে। বৃহত্তর স্বার্থের প্রশ্নে শিষ্টাচার রুচিশীলতার কোনো বিকল্প নেই। তাই সুষ্ঠু রুচিশীল সমাজের গঠনের জন্য সচেতন মহলকে শিষ্টাচারের চর্চা করে যেতে হবে। আর এক্ষেত্রে যারা, আমি যেটা বলবো যে এক্ষেত্রে যারা হচ্ছে শিল্প চর্চা, শিল্প সাহিত্য চর্চা করেন তাদেরকে আরো সাবধানে আরেকজনের মতামতকে প্রতি শ্রদ্ধাবোধ জানিয়ে মত প্রকাশ করতে হবে। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আগামী সপ্তাহে হয়তো নতুন কোনো বিষয় নিয়ে আবার আসবো আপনাদের সামনে। এই পর্যন্ত চিন্তা সূত্রের সকল দর্শক এবং শ্রোতাদের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে শেষ করছি।